আর্থিক ও সামাজিক প্রেক্ষাপট এটা খুব বিস্তার একটা প্রেক্ষাপট। এর মধ্যে ম্যাক্রো মাইক্রো দুটো অ্যাসপেক্ট আছে। দেশে কি হচ্ছে, বিশ্বে কি হচ্ছে, আমার আগে কমরেড অভিজ্ঞান হালকা করে ছুঁয়ে যাওয়ার চেষ্টাও করেছে এই বিষয়গুলো। আজকে বাংলার মুখে দাঁড়িয়ে 6 মাসের মধ্যে বাংলায় একটা ইলেকশন আসতে চলেছে, ভোট। আমরা বামপন্থীরা এক সময়, নিজের শুরুর সময় আমরা বিশ্বাস করতাম ইলেকশনে আমরা পার্টিসিপেট করব না, কিন্তু আস্তে আস্তে আমরা যখন ইলেকশনে পার্টিসিপেট করা শুরু করি, সেই সময় আমাদের যে তর্কটা বা যে যুক্তিটা সব থেকে বেশি প্রাধান্য পেয়েছিল, সেই যুক্তিটা হচ্ছে যে ইলেকশন একটা মঞ্চ। ইলেকশন এমন একটা সময় যখন সাধারণ মানুষ আমাদের বক্তব্যগুলোকে আরো মন দিয়ে শুনবে, তাই সেই ইলেকশনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা আমাদের কথাগুলো জনসাধারণের কাছে আরো বেশি সহজে পৌঁছিয়ে দিতে পারবো। এই ভাবনা চিন্তায় নিয়ে আমরা বামপন্থীরা আস্তে আস্তে ইলেকশনে পার্টিসিপেট করা শুরু করি। কিছু কিছু রাজ্যে বামপন্থীরা সরকার গঠন করে, কিছু কিছু রাজ্যে সরকার গঠন করার পরে সেই বামপন্থী শক্তির মধ্যে বিচ্যুতি ঘটে। কিন্তু আজকে যেখানে বাংলার রাজনীতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আর্থিক ও সামাজিক ভাবে এখনো মানুষ জর্জরিত, এখনো মানুষ পিছিয়ে পড়ছে, এখনো মানুষ শোষিত, নিপীড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বামপন্থী শক্তি এক মাথা চাড়া দিয়ে উঠতে গেলেই আরো 10টা বামপন্থী শক্তি কি, কোথায়, কবে, কোন জায়গায়, কোন বিশ্বের কোন কোণে গিয়ে ভুল করেছিল সেই কথাটা বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। যখন বামপন্থীরা রাস্তায় নামে কোনো ন্যায্য দাবি নিয়ে, তখন আমাদেরকে বলা হয় যে তোমরা বাংলার রাজনীতি নিয়ে ভাবো না, তোমরা নিকারাগুয়ায় কি হয়েছে সেই নিয়ে বলো, তোমরা আর্জেন্টিনায় কি হয়েছে সেই নিয়ে বলো। আবার যখন সেইভাবে আমাদের পুরো বক্তব্যটাকে খেলো করে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়, আবার যখন আমরা একটা ইলেকশনের সময় দাঁড়িয়ে নিজেদের কাজের জায়গাটা তুলে ধরার চেষ্টা করি, তখন কিন্তু ওরাই কোথায় কোন সময় কোন বামপন্থী নেতা, কোন পোলপট কি করে গেছে সেই সব নিয়ে অনেক বক্তব্য রেখে আমাদেরকে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর মধ্যে যেটা বারবার তারা হাতিয়ার করে নেয়, যে দক্ষিণপন্থী শক্তিগুলো যেটা হাতিয়ার করে নেয়, সেটা হচ্ছে আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে অনেক বিরোধ থাকে। এই বিরোধগুলো কোথায়? বেশিরভাগ বিরোধ আমাদের মধ্যে যে বিরোধগুলো, যে কারণে বারবার বামপন্থী পার্টিগুলোর মধ্যে ভাগ হয়েছে এবং বারবার বামপন্থী পার্টিগুলো আলাদা আলাদা পার্টি হয়ে উঠেছে, সেই বিরোধগুলোর কিন্তু জন্মগত যে জায়গাটা, সেটার কিন্তু একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ ছিল। সেই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আজকে আমাদের সামনে নেই, এবং সেই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আজকে আমাদের সামনে না থাকায় আমরা আজকে কিভাবে আজকের আর্থিক এবং আজকের সামাজিক যে ক্রাইসিসগুলো সমাজ যেই ক্রাইসিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, সেইগুলোকে আবার সামনে রেখে কতটা বাম ঐক্য গড়ে তুলতে পারি, সেইটা একটা উদ্দেশ্য। এটা কি ইলেকটোরাল উদ্দেশ্য? নট নেসেসারি, বাট সেই একই জায়গায় ইলেকশনটা একটা প্ল্যাটফর্ম। এই সময় অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, এই সময় মানুষ খবরের কাগজ বেশি পড়ে, এই সময় মানুষ টিভি বেশি দেখে, এই সময় মানুষ জানতে চায় ডিফারেন্ট রাজনৈতিক নেতার, ডিফারেন্ট রাজনৈতিক দল তারা কি বলতে চাইছে। এই জায়গায় আজকে আমি সকালে উঠে যখন ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজটা পড়ি, এই আর্থিক এবং সামাজিকের মধ্যে আমি আগে আর্থিক একটা এক্সাম্পল নিয়ে বলতে চাই। আজকে যখন আমরা আজ সকালে যখন আমি ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজটা করি, তার এডিটোরিয়াল পেজে একটা খুব সুন্দর এডিটোরিয়াল এসছে। এডিটোরিয়ালটা বেসিক্যালি আমাদেরকে বোঝাচ্ছে যে কিভাবে আজকে এই যে পেট্রোলিয়ামে এথেনল মেশানো হচ্ছে, সেটার কোনো হিসেব নেই, জনসাধারণের সামনে কোনো হিসেব নেই, এবং এখানে চুরির জায়গাটা খুব 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 মজার। পেট্রোপণ্য জিএসটির আওতায় পড়ে না,
পেট্রোপণ্য সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্সের আন্ডারে পড়ে, স্টেট এক্সাইজ ট্যাক্সের আন্ডারে পড়ে। সো পেট্রোপণ্য যখন একটা পেট্রোল পাম্পে বিক্রি হচ্ছে, সেখানে প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এক্সাইজ অ্যাড করছে, স্টেট গভর্নমেন্ট একটা এক্সাইজ অ্যাড করছে, কিন্তু এথানল জিএসটির আওতায় পড়ে। তো পেট্রোপণ্যকে যদি আমরা, এটা সমস্ত পার্টির, সমস্ত অপোজিশন, নট নেসেসারিলি বামপন্থীরা, তারা অনেকদিন ধরে বলছে যে পেট্রোলিয়াম প্রোডাক্টস, পেট্রোপণ্যকে তুমি এর আন্ডারে নিয়ে এসো, জিএসটির আন্ডারে নিয়ে এসো, কেন জিএসটিতে হাইয়েস্ট স্ল্যাব হচ্ছে আজকে 28%, তুমি তার বেশি ট্যাক্স দিতে পারবে না। সেইটা না করে কি করছে, পেট্রোপণ্যকে বলছে না আমি সেন্ট্রাল এক্সাইজ আর স্টেট এক্সাইজের টাকা তুলব, অথচ এথানলকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে 20% মিশ্রণ, এবং এথানলের 5% জিএসটি হওয়া উচিত। তাহলে ফাইনাল যে প্রোডাক্টটা আসছে তাতে কিভাবে ক্যালকুলেট করে আমাদের থেকে কত টাকা নেওয়া হচ্ছে সেই হিসেবে আজ অব্দি জনসাধারণ জানে না। আর এই টাকাটা কে পাচ্ছে? সেই আম্বানি, আদানি। এই আর্থিক একটা শোষণ মানুষের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে সরকার অনেক ক্রিটিসিজম থাকতে পারে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টের, এবং থাকা উচিত, কিন্তু একটা আইন এনেছিল, যেই আইনটা আমাদের মধ্যে অনেকে এখানে অ্যাক্টিভিস্ট, সেই অ্যাক্টিভিস্টদের হাতে মারাত্মক একটা অস্ত্র প্রদান করে। সেই আইনটা কি? আরটিআই। আজকে আরটিআই কে শেষ করে দেওয়া হয়েছে। আজকে আরটিআই কে শুধু মোদির ডিগ্রির জন্যই শেষ করে দেওয়া হয়নি। চিফ ইলেকশন কমিশনার বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট শুধু মোদির ডিগ্রির জন্যই আরটিআই কে ডাইলিউট করছে না, এই সমস্ত ইস্যুর জন্য আরটিআই কে ডাইলিউট করছে। আপনি আরটিআই দিন, পেট্রোলিয়াম মিনিস্ট্রিতে এই খবরটা জানতে চান, ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরটিআই তে খবরটা জানতে চান যে কিভাবে ওরা ক্যালকুলেট করছে, ওরা দেবে না। আপনি কোথায় যাবেন? চিফ ইনফরমেশন অফিসারের কাছে। সেই চিফ ইনফরমেশন অফিসারের কাছে যাবেন, চিফ ইনফরমেশন অফিসার উত্তর দেবে না, ফাইল ফেলে রাখবে। আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যাবেন। হাইকোর্ট বলবে যে না, ফিসকাল পলিসি গভর্নমেন্টের বিষয়, কোর্ট তাতে হস্তক্ষেপ করবে না, কোর্ট তাতে ইন্টারভিউ করবে না। ফিসকাল পলিসি গভর্নমেন্টের বিষয়, কোর্ট তাতে হস্তক্ষেপ করলো না। আরটিআই এর বিষয়টা কেন উঠলো না? ঠিক আছে, সেটা গভর্নমেন্টের বিষয়। তো আপনি আরটিআই এ বলুন সরকারকে যে অন্তত তুমি এই তথ্যটা তো দাও মানুষের হাতে। তারপরে ঠিক আছে, কোর্ট ইন্টারফিয়ার করলো না, আমরা সাধারণ মানুষ রাস্তায় তার বিরুদ্ধে জনরোষ তৈরি করলাম, আমরা সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুভমেন্ট তৈরি করলাম, কিন্তু সেই মুভমেন্টটাও তৈরি করতে দেবে না। ওই ফিসকাল পলিসিতে কোর্ট ইন্টারফিয়ার করবে না বলে আরটিআই এর ইস্যুটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হবে। এবং তারপরে আপনি ফাইনালি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্ট বলবে হাইকোর্ট তো আইনত ঠিক বলেছে, তাই সুপ্রিম কোর্টে কিছু করবে না। আমরা এই এক ফ্যাসাদে পড়ে গেছি। এবং এখানেই আর্থিকের সাথে সামাজিক, এবং সামাজিক বলতে শুধু সামাজিক নয়, কারণ সমাজটা তো একটা ভ্যাকিউমে থাকে না, সমাজটা চালিত হয় রাজনৈতিক শক্তি দ্বারা, এবং সেইখানে আমাদের রাজনৈতিক ইয়েটা বুঝতে হবে। আজকে কিভাবে রাজনীতির খেলাটা হচ্ছে সেটা বুঝতে হবে। এই রাজনৈতিক খেলাটাই হচ্ছে আজকে যে কোর্ট, লেজিসলেচার, এক্সিকিউটিভ, এই সব কিছুকে তুমি দখল করো, সব কিছুকে দখল করো। আজকে সেন্ট্রাল ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার বিজেপির অঙ্গুলি হেলনে চালিত হচ্ছে, মানছি, কিন্তু আজকে স্টেট ইলেকশন কমিশনার যে, তার ছবি কার সাথে পাওয়া যাচ্ছে? মমতা ব্যানার্জির ভাইয়ের সাথে। তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? এবার এই কথাগুলো তো আজকে তৃণমূল যে এই রাজ্যের শাসন ক্ষমতায় বসে আছে, সে তো এই ইস্যুগুলো তুলে ধরবে না আমাদের সামনে। সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদি চালিত সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইস্যুগুলো তুলে ধরবে না আমাদের সামনে। তাহলে আমাদের উপায় কি? সেই বামপন্থী ঐক্য, এবং সেই বামপন্থী ঐক্যর জায়গা যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে আজকে থেকে একটা সুকল্পিত প্ল্যান অফ অ্যাকশন আমাদেরকে তৈরি করতে হবে, যে কিভাবে আমরা বামপন্থী শক্তিগুলোকে একসাথে নিয়ে আসবো। ইলেকশনের বাহানায় আজকে অনেকেই বলছে যে হ্যাঁ আমরাও হ্যাঁ, মানে কিছু এক্সেপশন আছে। আমি আশা করি এখানে কেউ কোনো গায়ক নচিকেতার মতন মার্ক্সবাদী আমাদের মধ্যে নেই, যার মতে মমতা বন্দ্যোপাধ্যায় আসল মার্ক্সিস্ট।
তো সেই এক্সেপশনস নিয়ে তো আমরা কথা বলছি না, আমরা এই ধরনের বামপন্থী মানুষদের নিয়ে কথা বলতে চাইছি যারা আসলে বামপন্থী রাজনীতিটাকে ভালোবাসে এবং তারা চায় বামপন্থী রাজনীতির স্বার্থে, মানুষের স্বার্থে, বামপন্থী রাজনীতির স্বার্থে একটা প্রকৃত বিকল্প গড়ে উঠুক। সেইখানেই আমার আপনাদের কাছে বক্তব্য থাকবে যে এই ঘরটা একটা ইকো চেম্বারের মতন। আমরা আসছি, আমাদের মধ্যে অনেকে এর আগেও আমরা এসছি, আমরা পরস্পরের সাথে সাক্ষাৎ করেছি, কথাবার্তা বলেছি, কিন্তু যত সময় যাচ্ছে নতুন নতুন হাতিয়ার ওদের হাতে উঠে আসছে। তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া হুমায়ুন কবির বিজেপি টিকিটে ভোট লড়ে আজকে আবার তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়ে সে বাবরি মসজিদ করবে। কেন করবে? কারণ যাতে পুরো ইস্যুটা ইলেকশনের আগে বাবরি মসজিদ ঠিক কি রাম মন্দির ঠিক এই ইস্যুতে এসে আবার দাঁড়িয়ে যায়। তাহলে মানুষের যে আজকে এই যে মানুষটা মানে আমি হয়তো গাড়ি চালাই, আমি হয়তো আজকে তেলের দাম দিয়ে কষ্ট হলেও আমি সেই তেলের দাম দিতে পারি বলে তেল কিনে গাড়ি চালিয়ে এখানে আসতে পারছি, কিন্তু সেই অটোওয়ালা, সেই বাস ড্রাইভার, সেই ছোট ছোট ব্যবসায়ী, ছোট ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে যারা এই পেট্রোপণ্যের উপরে যে ইলিগালি একটা ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে, তারা আজ কোথায় যাবে? তাদের গলার আওয়াজ আমাদের হয়ে উঠতে হবে, এবং তাদের গলার আওয়াজ যদি আমাদের হয়ে উঠতে হয় তাহলে সেইখানে সমস্ত বামপন্থী শক্তিকে এক স্বরে কথা বলতে হবে। এবং আমার মনে হয় না, আমার সত্যিই মনে হয় না যে এইখানে আমাদের মধ্যে কোনো দ্বিমত আছে। আমাদের মধ্যে যতই দ্বিমত থাকুক যে চায়নাকে ফলো করবো না সোভিয়েত রাশিয়াকে ফলো করবো, স্ট্যালিনকে ফলো করবো না ট্রটস্কিকে ফলো করবো, এই বিষয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকতে পারে বলে আমার মনে হয় না। তা এই বিষয়ে যখন আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকতে পারে না, তখন এই বিষয়টা নিয়ে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি সেই বিষয়ে আমাদের সুকল্পিত একটা প্ল্যান অফ অ্যাকশন গড়ে তুলতে হবে। হ্যাঁ, এই বিষয়ে আমাদের একটা সুকল্পিত প্ল্যান অফ অ্যাকশন গড়ে তুলতে হবে। এক্সাম্পল দিতে চাইলে অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু এবং আমরা সবাই এখানে মোরাললেস খবর রাখি, খবর পড়ি, মানুষের সাথে কথা বলি, তাই আমি একের পর এক নতুন এক্সাম্পল দিয়ে আমার কথা দীর্ঘায়িত করব না। কিন্তু আর একটা কথা যেটা না বললে আমার মনে হয় আজকে অন্যায় হবে, সেটা হচ্ছে এই ভোটের আগে আরেকটা খুব নোংরা খেলা হয়ে যাচ্ছে এবং সেই খেলাটা আরো মারাত্মকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেই খেলাটা হচ্ছে এসআইআর কি এবং এসআইআর থেকে কি করতে চাইছে। আমরা বামপন্থীরা অনেকদিন আগে থেকে বলে এসেছি যে বিজেপিকে প্রাইমা ফেসি আমরা হিন্দুত্ব পার্টি বলি, প্রাইমা ফেসি আমরা ফ্যাসিস্ট পার্টি বলি, প্রাইমা ফেসি আমরা বলি যে ওরা অ্যান্টি মুসলিম, অ্যান্টি খ্রিস্টান। ব্যাপারটা শুধু অতটা সিম্পল নয়। আজকে যদি সত্যি ভারতবর্ষের গোটা 130 কোটি মানুষ হিন্দু হয়েও যায়, হ্যাঁ, সেখানে কিন্তু বিজেপি বা আরএসএস এর রাজনীতি থামবে না। তখন লড়াইটা হবে ব্রাহ্মণ্যবাদ ভার্সেস শিডিউল কাস্ট, ব্রাহ্মণ্যবাদ ভার্সেস শিডিউল ট্রাইব। এই সামাজিক প্রেক্ষাপটটা মাথায় নিয়ে আমাদের এসআইআরটা দেখতে হবে, কারণ মতুয়া সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কিন্তু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। এবং এই যে মতুয়া সম্প্রদায়ের থেকে আজকে যখন 2 লক্ষ মানুষের নাম কাটা গেছে, তখন মতুয়া সম্প্রদায়ের প্রিন্স চার্মিং শান্তনু ঠাকুর কি বলছে? মতুয়া সম্প্রদায়ের প্রিন্স চার্মিং শান্তনু ঠাকুর বলছে 2 লক্ষ মানুষ ভোট চলে গেলে আমাদের কিছু যায় আসে না। শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মাসিহা, সে বলছে যে মতুয়া সম্প্রদায়ের 2 লক্ষ মানুষের ভোট চলে গেলে কিছু যায় আসে না। তার মানেটা কি? যতক্ষণ উপরে বসা ওই বানিয়া ব্রাহ্মণ্যবাদ ক্লাস, ব্রাহ্মণ আর বৈশ্য ক্লাসের যে একটা অদ্ভুত সম্মিলন, এবং তাতে যে প্রিস্ট ক্লাস যেইভাবে আগে মন্দির মসজিদে আমরা যেভাবে দেখে আসতাম, সেই রোমান ক্যাথলিক সিস্টেম তো আর এখন নয়, কিন্তু সেই ব্রাহ্মণ্যবাদ যারা সোকল মন্দিরে মসজিদে পুজো করে না, তাদের অঙ্গুলি হেলনে সেই সব রাজাদের
সেই সব সম্রাটদেরকে খুশি করে চলতে পারলেই শান্তনু ঠাকুর খুশি। শান্তনু ঠাকুর কোনো মতুয়া সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ নয়। তো তাহলে এই এসআইআর কে আমরা কতটা সমর্থন করব আর কতটা আমরা এর বিপক্ষে কথা বলবো? কারণ এসআইআর এর এটাও একটা ব্যাপার যে আমরা যেটা দেখছি এবং প্রথম দিকে যতটা দেখছিলাম যেভাবে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এটাকে আক্রমণ করলো, তাতে আমাদের চোখে এটা আরো ক্লিয়ার হয়ে গেল যে সত্যিই তাহলে অন্তত যেই মানুষগুলো হয়তো ঘর ছেড়ে অন্য জায়গায় চলে গেছে বা যেই মানুষগুলো মারা গেছে, এবং আমরা তো দেখেছি মানে নামজাদা সাহিত্যিক মারা গেছেন কিন্তু তার ভোট পড়েছে, তাহলে এই ভোটগুলো পড়ে। তাই কিছুটা হয়তো রিভিশন আমাদের দরকার, কিছুটা হয়তো ইলেকটোরাল রুলসের সংশোধন আমাদের দরকার, কিন্তু সেটা বিজেপি এই এসআইআরটা কোন মানসিকতা নিয়ে করছে, কি ওদের আলটিমেট অবজেক্টিভ, সেইটা মাথায় রেখে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং সেইখানে আবার বামপন্থী দলগুলোকে এবং বামপন্থী ইন্ডিভিজুয়ালসদেরকে এক স্বরে কথা বলতে হবে। কারণ আমার মনে হয় না এখানেও আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকার জায়গা আছে। ধন্যবাদ।